ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের 29 নাম্বার এপিসোডের দ্বিতীয় পর্বে। এই ঘটনার আগের পার্টটা আপনারা যারা যারা শোনেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আগের পার্টটা আপনারা দয়া করে শুনে নেবেন, না হলে ঘটনাটি আপনারা বুঝতে পারবেন না। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন। আজকের ঘটনার আগের পর্বে আমরা শুনেছি যে কিভাবে সাংবাদিক অরিজিৎ সত্য খুঁজতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলো, কিন্তু তার সাংবাদিক সুলভ কৌতূহল হয়তো তার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। রুম নাম্বার 13, শান্তিনিকেতন লজের রক্তাক্ত রহস্য, পার্ট 2। রাত 11টা, শান্তিনিকেতন লজ, রুম নাম্বার 13। সন্ধ্যার পর থেকেই অরিজিৎ অনুভব করছিল কিছু অদ্ভুত ব্যাপার। হোটেলের করিডরে মানুষের কোলাহল নেই, অথচ মাঝে মাঝে পায়ের শব্দ ভেসে আসছে। বাইরে বাতাস নেই, কিন্তু জানলার কাছ বরাবর একটা ঠক ঠক শব্দ হচ্ছে। রিসেপশনের বৃদ্ধ ম্যানেজার রাতে হঠাৎ তাকে ডেকে সাবধান করলো, আজ রাতটা আপনি রুমে কাটাবেন না বাবু, আজ এখানে থাকলে আর ফিরতে পারবেন না, দয়া করে আজ রাতটা এখানে থাকবেন না। কিন্তু অরিজিৎ একরকম জেদ করে হেসে উত্তর দিল, আমি সাংবাদিক, সত্যটা বার করতে আমি এসেছি, ভয় পেলে আমার চলবে না। রাত 11টায় আবার সে ঢুকলো 13 নম্বর রুমে। আলো জ্বালাতেই দেখা গেল গত রাতের সেই হাতের ছাপ এখনো চাদরে শুকিয়ে আছে। আলমারির দরজাটা খোলা, যেন কেউ ভেতর থেকে বেরিয়ে এসেছে। ক্যামেরা অন করতে একটা শব্দ ভেসে এলো স্পিকারে, এখনো আছিস? এত সাহস তোর, পালা পালা। অরিজিতের বুকটা ধড়ফড় শুরু করলো, তবুও সে বসে নোটবুকে লিখতে লাগলো। মধ্যরাত ছুতেই হঠাৎই একটা ঘন্টার ধ্বনি শোনা গেল, একবার দুবার, যেন কোনো চার্জের ঘন্টা, কিন্তু আশেপাশে তো কোনো চার্জ নেই। তারপর দরজার বাইরে কারো ছায়া নড়ল। অরিজিৎ সাহস করে দরজা খুলতেই সে দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে একটা কালো কোট পরা মানুষ। মুখটা ঢেকে আছে ছায়ায়, শুধু চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। সে ফিসফিস করে বলল, তুই কেন এসেছিস? এখানে যা খুঁজছিস সেটা মৃত্যু। অরিজিৎ ভয় পেয়ে দরজাটা বন্ধ করে দিল, কিন্তু দরজার ওপাশ থেকে যেন একটা হাতের আঁচড়ের শব্দ শোনা গেল। শব্দটা এতটাই জোর যেন মনে হচ্ছে দরজার কাঠ একেবারে চিরে যাচ্ছে যেন। হঠাৎ করেই ঘরের সব আলোটা নিভে গেল। পুরনো টর্চের আলোতে দেখা গেল রুমের মাঝখানে বসে আছে এক মহিলা, মাথায় সাদা ওড়না, মুখটা রক্ত মাখা। সে ধীরে ধীরে মুখটা তুললো এবং ফিসফিস করে হেসে বলল, আমাদের রক্ত, আমাদের ফিরিয়ে দে আমাদের রক্ত। তারপর হঠাৎই মেঝেতে একটা কালো ধোঁয়া ছড়িয়ে যেতে লাগলো। অরিজিৎ কিছু বুঝতে পারলো না এটা স্বপ্ন নাকি বাস্তব। সে চিৎকার করে উঠে দাঁড়াতেই তার গলার কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস আর তার কানের কাছে একটা ফিসফিসানি বয়ে গেল, এখন তোর পালা। ভয়ে কাঁপতে কাঁপতে অরিজিৎ নোটবুকে লিখলো, আজ দ্বিতীয় রাত, আমি একা নই, এই রুমে ওরা আছে। আমি যদি না ফিরি তাহলে কেউ যেন জানে এই হোটেলটা মানুষকে মেরে ফেলে না, বরং আত্মারা নিজেরাই টেনে নেয়। রাত 3টের সময় ক্যামেরায় দেখা গেল বিছানায় এক অদৃশ্য হাত অরিজিৎকে যেন শিকলে বেঁধে ফেলছে। সে চিৎকার করছে, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। শুধু ক্যামেরার মাইকে রেকর্ড হচ্ছে একটা গভীর, একটা শ্বাসরুদ্ধ এক আওয়াজ, আরেকজন এলো আমাদের দলে। অরিজিৎ জ্ঞান হারানোর আগে শেষবার তাকিয়ে দেখলো আলমারির ভেতরে দাঁড়িয়ে আছে অনেকগুলো লম্বা লম্বা কালো ছায়া মূর্তি। তাদের চোখগুলো লাল, মুখটা রক্ত মাখা, আর তারা সবাই যেন অরিজিতের দিকে তাদের হাত বাড়িয়ে দিচ্ছে। রাতটা কেটে সকাল হলো, কিন্তু সাংবাদিক অরিজিৎ আর রুম থেকে বেরোলো না। হোটেল ম্যানেজার বারবার কড়া নেড়ে ডাকতে লাগলেন, বাবু বাবু বাবু, দরজা খুলুন তো বাবু। কোনো সাড়া নেই। অবশেষে দুজন কর্মচারীকে নিয়ে তিনি দরজাটা ভাঙলেন। দরজা খোলার সাথে সাথে ভেতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। বিছানা এলোমেলো, চাদরে শুকনো রক্তের দাগ, টেবিলে নোটবুক পড়ে আছে যেখানে কাপা কাপা অক্ষরে শেষ লাইন লেখা, দে আর হেয়ার, দে ওয়ান্ট মি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অরিজিৎ নেই। পুরো রুমটা ফাঁকা, তাকে খুঁজেও পাওয়া গেল না। খবরটা ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। কেউ বলল, দেখলি তো
আবার একটা প্রাণ গেল। ওই রুমে ঢুকলেই কেউ আর ফেরে না। এক বৃদ্ধ কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ওরা ওরা আবার জেগে উঠেছে। জমিদারের আত্মারা নতুন শিকার পেয়েছে। অনেকেই হোটেলের সামনে ভিড় জমালো। কেউ কেউ ঠাকুরের মন্ত্র পড়তে লাগলো। কিছু সাহসী যুবক ভেতরে ঢুকতে চাইলো, কিন্তু এক অদ্ভুত ঠান্ডা বাতাস এসে যেন তাদের পিছিয়ে দিল। ম্যানেজার সাহস করে ক্যামেরাটা চালালেন। ভিডিওতে প্রথমে দেখা গেল পুরো রুমটা খালি। তারপর ধীরে ধীরে অরিজিৎকে দেখা গেল একটা চেয়ারে বসে কাগজে লিখছে। হঠাৎ করে ক্যামেরায় এক অস্পষ্ট ছায়ামূর্তি ঘুরে বেড়াতে লাগলো এবং রাত 3টের সময় অরিজিতের গলায় যেন কোনো অদৃশ্য হাত তার গলাটা চেপে অরিজিৎকে যেন টেনে নিয়ে গেল। তারপর ভিডিওটা হঠাৎই ঝিরঝির করে বন্ধ হয়ে যায়। সবাই স্তব্ধ, কারো গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। এরপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল এই হোটেলটা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। কেউ আর কাছে যাবে না। কেউ বলল সরকারকে জানাতে হবে, কিন্তু ভেতরে যারা গিয়েছে তারা জানে এখানে একটা অভিশপ্ত শক্তি কাজ করে। বৃদ্ধ ম্যানেজার হঠাৎই ফিসফিস করে বললেন, আমি বলেছিলাম ওকে, কিন্তু ও তো শোনেনি। এখন ওই বাবু হলো জমিদারের বন্দি আত্মাদের দলে একজন। কেউ আর তাকে ফেরাতে পারবে না। গ্রামের লোকেরা রুমটাকে তালা লাগিয়ে দিল, কিন্তু টেবিলে রাখা অরিজিতের নোটবুক এখনো আছে। শেষ পাতায় লেখা, যদি আমি ফিরতে না পারি তবে জানবে এখানে মৃত্যু নেই, এখানে কেবল চিরন্তন অভিশাপ। অরিজিতের নিখোঁজ হওয়ার পর সংবাদ মাধ্যমে হইচই শুরু হলো। কয়েকজন গবেষক অতি প্রাকৃত তদন্তকারী দলে দলে এলো শিউলি গ্রামে। তাদের মধ্যে একজন ছিলেন অধ্যাপক দেবাশিস মুখার্জি, যিনি বহু বছর ধরে ভুতুড়ের স্থান নিয়ে গবেষণা করেছেন। তিনি গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেন, এই হোটেলের আসল ইতিহাস কি? জমিদারের মৃত্যুর পরেও কেন আত্মারা শান্তি পাচ্ছে না? কেউ সরাসরি উত্তর দিল না, কিন্তু একজন বৃদ্ধ সাধু নীরবে বলল, কারণ জমিদারের দেহ তো কবর হয়নি, তার দেহ তো এখানেই লুকানো আছে। আর আত্মারা তো শান্তি পায়নি, তাদের রক্ত মাটির সাথে মিশে আছে। এই কথাটি শোনার পরে অধ্যাপক ও তার দল 13 নম্বর রুমে ঢুকলেন। দরজাটা ভাঙতেই ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। হঠাৎ করে এক যুবক গবেষক মেঝের নিচে একটা ফাঁপা শব্দ পেল। পুরনো বিছানাটা সরাতেই নিচে অন্ধকার গুহা মতো একটা জায়গা। হয়তো এটাই সেই গোপন কক্ষ। এই লজটা জমিদারের আমলে তৈরি। হয়তো হোটেল ম্যানেজার, হোটেল স্টাফও জানে না এখানে এই গোপন কক্ষটা রয়েছে। সবাই মিলে টেনে ভারী মোটা সেগুন কাঠের বিছানাটাকে সরালো। দেখা গেল সেই গোপন কক্ষের সিঁড়ি বেয়ে নামতেই এক অদ্ভুত জমে থাকা পচা গন্ধ তাদের নাকে আসলো। তারা স্ল্যাব খোলা মাত্রই এক করুণ দৃশ্য সামনে হাজির হলো। দেওয়ালে শুকনো রক্তের দাগ, শিকলে বাঁধা লোহার চেয়ার, আর এক কোণে রাখা একটা কঙ্কাল, যেটার চোখের গহর এখনো যেন তাকিয়ে আছে। এক কোণায় দেখা যাচ্ছে একটা দেহ পড়ে আছে। দেহটা ততটাই ভেঙে খুসে গেছে যে সেটি বোঝার উপায় নেই ঠিক কিভাবে আর কতদিন ধরে এখানে পড়ে রয়েছে। দাঁড়িয়ে থাকা লোকেরা মৃদু অশ্রুকণ্ঠে বলল, এটা তো লাশে পরিণত হয়েছে। তবে লাশটা দেখে মনে হলো এই দেহটা অরিজিতের। সব মিলিয়ে বোঝা যাচ্ছিল দেহ অনেকক্ষণ ধরে এখানে পড়েছিল। চারপাশে ছেঁড়া জামা, নোটবুক সবই ছিটকে ছিটকে পড়ে আছে চারিদিকে। আর এক কোণে রাখা সেই কঙ্কালের পাশে একটি পুরনো ডায়েরি পাওয়া গেল। অধ্যাপক ধুলো ঝিরে পড়তে লাগলেন। ডায়েরিতে লেখা, আমি জমিদার নরেশচন্দ্র রায়। পূর্ণিমার রাতে অপরিচিত অতিথিদের রক্ত দিলে অমরত্ব পাওয়া যায়। আজ আবার 3 জনকে বলি দিলাম, কিন্তু তাদের আত্মারা এখন আমার চারিদিকে ঘুরছে। এই ঘরেই তারা আছে। আমি বাঁচতে চাই, তবে মনে হচ্ছে আমার পেছনে কেউ হয়তো আমাকে ধাওয়া দিয়ে বেড়াচ্ছে। এই লেখাটি পড়ার সাথে সাথে সবার শরীরটা কেঁপে উঠল। প্রমাণ হয়ে গেল রুম নাম্বার 13 কেবলমাত্র ভৌতিক কাহিনী নয়, বাস্তবের রক্তাক্ত ইতিহাস। তদন্তকারীরা ঠিক করলেন কঙ্কালটাকে দাহ করবেন, যাতে আত্মারা মুক্তি পায়। সাথে সাথে পুলিশ ডাকা হলো। পুলিশ দেহটাকে দেখেই নোট করে নিল। দেহের অবস্থায় দীর্ঘকালীন নিপীড়ন ও পচন লক্ষণ। চারিদিকে খবর ছড়িয়ে গেল। গ্রামবাসীর মুখে ভয় ও মানসিক ভঙ্গ। কেউ কাঁদছিল, কেউ মাথা নিচু করে বসে রইল। পুলিশ দায়িত্ব নিয়ে দেহটাকে উদ্ধারের প্রস্তুতি নিল। গ্রামের বয়স্কদের মুখে একটাই কথা, এই জায়গায় থাকা অভিশাপী দেহটাকে ধরে রেখেছে এতদিন ধরে। পরের দিন সকালে অরিজিতের পচন ধরা লাশ আর বাকি কঙ্কালগুলো উদ্ধার করা হলো। লাশ আর কঙ্কালগুলোকে পোড়ানো হলো, কিন্তু ধোঁয়ার মধ্যে যেন একটা হালকা কণ্ঠ ভেসে এলো, যেন সেটা অরিজিতের কণ্ঠ। শোনা গেল, আমি মুক্তি পেলাম না, আমি আছি, আমি এখনো এখানে আছি। গ্রামবাসীরা অরিজিতের জন্য শেষকৃত্য করলো।
একটা ছোট্ট অস্থায়ী সমাহিতি, মোমবাতি আর দ্রুত প্রার্থনা, কিন্তু কারো মুখেই শান্তি ছিল না। এরপরে শান্তিনিকেতন লজ পুরোপুরি সিল করে দেওয়া হলো। বাইরে বড় করে বোর্ড টানানো হলো, ডেঞ্জার জোন। সরকার ওটা ভাঙার পরামর্শ দিলেন, কিন্তু ঠিক ততদিন ওই লজের পাশে কাউকে ঘোরাঘুরি করার বা ঢোকার কঠোর নিষেধ জারি হলো। অধ্যাপক দেবাশিস একটাই বাক্য বললেন, দেয়াল ভেঙে যায়, ঘরও ভেঙে যায়, কিন্তু অভিশাপ কখনো ভাঙে না। শেষ নাকি সত্যি শেষ নয়, কারণ আজও শোনা যায় সেই শান্তিনিকেতন লজে কারো কণ্ঠ ভেসে আসে। এখনো সময় আছে, পালাতে পারিস, না হলে আমাদের সাথেই থেকে যাবি চিরকাল। আপনারা শুনলেন রুম নাম্বার 13, শান্তিনিকেতন লজের রক্তাক্ত রহস্য। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দেরি না করে একটা লাইক দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত, এবং এই গল্পের কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, পরিবার আর পরিচিতদের সাথে, কারণ কে জানে হয়তো তাদের জীবনেও লুকিয়ে আছে এরকম কোনো রহস্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলকে, কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর, আরো হাড়হিম করা ভৌতিক অভিজ্ঞতা, যা হয়তো আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। আপনাদের জীবনে যদি কখনো ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। হয়তো সেই গল্পটাই হবে আমাদের পরের এপিসোডের আতঙ্কজনক অধ্যায়। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। সেখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন অথবা লিখে পাঠাতে পারেন। শেষ করছি আজকের মতো। ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর সাবধানে থাকুন, কারণ অজানা ভয়ের ছায়া হয়তো আপনাদের চারপাশেই লুকিয়ে আছে।